একটা দলের নিয়ন্ত্রণ, ভারসাম্য, প্রোগ্রেশন, ইন্টেন্সিটি, ক্রিয়েটিভিটি সবকিছুই যখন একসাথে একটা প্যাকেজ আকারে রেডি করে দেয়া হয়, আর সেটা যদি হয় সেই দলটার মাঝমাঠ, তবে তাকে কমপ্লিট মিডফিল্ড না বলে উপায় থাকে না। রদ্রি, পেদ্রি, ডিয়ং, গ্যাভি, দানি অলমো কিংবা ফার্মিন লোপেজ, হান্সি ফ্লিক এই বার্সেলোনাকে যেভাবে সাজিয়েছেন তার তুলনা নেই। ইউরোপের সবচেয়ে এনরিচ মিডফিল্ড এটা ছাড়া আর কাকে বলা যায়? বার্সায় রদ্রির ইনক্লুশন ওদের ভারসাম্যকে কিভাবে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, এবারে থাকছে সেই প্রসঙ্গ। ফিরে তাকাতে হবে পেপ গার্দিওলার সেই পুরনো বার্সেলোনার মিডফিল্ডের দিকে, বার্সার সেই সোনালি দিনগুলোর দিকে। দলের মূল অংশ হিসেবে ওই অংশটা সত্যি আলাদাভাবে নজর কেড়েছিল। সেরহিও বুস্কেটস, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা ত্রয়ী শুধু ক্লাবের হয়েই না, স্পেনের জার্সিতে একক আধিপত্য বিস্তার করেছিল। যখন একে একে তারা বিদায় নিলেন, মনে হতো এই মিডফিল্ড, এই মাঝমাঠের রিপিটেশন প্রায় অসম্ভব। সেটা আসলে ঘটেছেও বার্সা শিবিরে। স্রেফ মিডফিল্ড সাজাতে কাতালানরা কতবার যে ট্রানজিশনের ভেতর দিয়ে গেছে তার কোনো কুল কিনারা নেই। অবশেষে বলার সময়টা এসেছে, রদ্রি, পেদ্রি, গ্যাভিদের নিয়ে সাজানো মিডকে খাটো করে দেখার কোনো চান্সই নাই। বুস্কেটস, সেরিও বুস্কেটস বিদায়ের পর বার্সার যে মানুষটাকে মিস করেছে, সেই না মেলা পাজেলের অংশই যেন এই রদ্রি। লাস্ট মৌসুমে হান্সি ফ্লিক প্রায়ই বার্সাকে 4-2-3-1 ফরমেশনে খেলিয়েছেন, অর্থাৎ আজকালকার ফুটবলের সেই জনপ্রিয় ডাবল পিভট সিস্টেম। ফ্লিকের জন্য এই ট্যাকটিক্স বেশ ভালো কাজ করেছেও, তবে রদ্রি যখন এই দলের সাথে যুক্ত হলেন, তখন ফ্লিক সেই পরিচিত 4-3-3 কিংবা 4-2-3-1 ফরমেশন দুটোর সাথে নিজের কৌশলকে আরও দারুণভাবে মানিয়ে নিতে পারবেন। তার পাশাপাশি পেদ্রি যেন দিনে দিনে জাভি, ইনিয়েস্তার জায়গায় নিজেকে পারফেক্ট কম্বিনেশন করে তুলছেন। মাত্র 23 বছর বয়সে হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার, যাকে বার্সার জার্সিতে এরই মধ্যে 250 ম্যাচ খেলতে হয়েছে। ইটস হিউজ। দলের জন্য নিজেকে নতুন করে প্রুফ করার কিছুই নাই। পেদ্রির কাছে ভক্তদের প্রত্যাশা ওটুকুই যে বিগ ম্যাচে তিনি যেন জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে জ্বালিয়ে দেন। কেনা জানে পেদ্রির সেরা সময়টা দেখার এখনও বাকি। এখন প্রশ্ন, রদ্রি, পেদ্রির সাথে নতুন মৌসুমে বার্সার এই মিডফিল্ডে কাকে দেখা যেতে পারে যে বার্সেলোনার সেন্টার মিডকে ফুল প্রুফ করে তুলবে? এই মৌসুমে 4-3-3 ফরমেশনে যদি হান্সি ফ্লিক খেলাতে চান, তাহলে ডিয়ং এর জায়গায় এখানে থাকতে পারত, কিন্তু চোটের কারণে তিনি থাকবেন না তা নিশ্চিত। তাই হয়তো হান্সি ফ্লিক সেই 4-2-3-1 দিকেই হাঁটবেন, যেখানে নাম্বার 10 পজিশনে দানি অলমো কিংবা ফার্মিন লোপেজের নামটা আসে। কেননা গত মৌসুমে অলমোকে হান্সি ফ্লিক লা লিগায় 24টা ম্যাচে নামিয়েছেন, অন্যদিকে লোপেজ 19টা ম্যাচে ছিলেন একাদশে, যেখানে লোপেজ সরাসরি গোলে অবদান বেশি রাখলেও ক্রিয়েটিভিটি বিবেচনায় স্ট্রাইকারের পেছনে দানি অলমো স্টিল ফেভারিট। এদিকে রদ্রি যে পজিশনে খেলছেন, সেখানে মার্ক বার্নালের মতো তরুণ প্রতিভা, যে গত মৌসুমে বার্সার হয়ে 20টার বেশি ম্যাচের দায়িত্ব সামলেছেন, তার জন্য হয়তো এই দলের একাদশে সরাসরি সুযোগ আসবে না, কিন্তু 19 বছর বয়সী এই তরুণের জন্য দারুণ সুযোগ রদ্রির মতো কারো কাছ থেকে অনেক কিছু শেখার, নিজেকে সেভাবে প্রস্তুত করার। কি ভাবছেন গ্যাভি কোথায় গেল? ইয়াস, অ্যানাদার ওয়ান। মিডফিল্ডে নিয়ন্ত্রণ ধরে রাখতে যে হতে পারে আরেকটা দারুণ অপশন, কিন্তু গত মৌসুমের এক চোট তার গতি কিছুটা কমিয়ে দিয়েছিল। ফ্লিক অবশ্যই তাকে নিয়ে বড় ধরনের পরিকল্পনা করবেন, তবে এই মৌসুমে তাকে হয়তো রোটেট করেই খেলতে হবে। সব মিলিয়ে রদ্রি, পেদ্রি ব্যাকআপ হিসেবে বার্নাল ও গ্যাভি থাকবেন, এবং আক্রমণ ভাগে ডিয়ং ফিরলে তিনি থাকতেই পারেন। তবে লোপেজ এবং অলমো নিজেদের জায়গা ভাগ করে এই পজিশনটা সামলাবেন, আর তাতেই এটাকে বিশ্বের সেরা মিডফিল্ড বললে কোনোভাবেই কি ভুল হবে? এদিকে হান্সি ফ্লিক রাশফোর্ডকে হারিয়ে গর্ডনকে এনেছেন, সাথে করিম আদিয়েমির মতো স্পিডি প্লেয়ার যোগ হয়েছে, আর এখন ডিয়ংয়ের ইনজুরিতে এমন গুঞ্জন আছে ফ্লিক এই দলের মিডফিল্ডকে আরও ডাইনামিক করতে অল্প খরচে নতুন কাউকে দলে আনতে পারেন। সাথে নতুন কোনো স্ট্রাইকার এ দলের সুযোগ পাবে কিনা সে কথাও থাকছে প্রতিদিনের আলোচনায়। টানা 2 বার লা লিগা জিতে নেওয়া বার্সা মাস্টারমাইন্ডের এর চেয়ে বেশি কি আর দরকার? শুধু রদ্রির ইনক্লুশনই এ দলকে পুরোপুরি অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। ওই প্রাইম টাইমের বার্সা মিডফিল্ডের রিপিটেশন দেখার যে প্রত্যাশা, তা সত্যিই কি এবার পূরণ হতে চলেছে? মুনিম শাহরিয়ার, 71।